সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরেফ। সার্জারি কিংবা শল্য চিকিৎসা বিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। তবে সার্জারি কিংবা অপারেশনের কথাটি মাথায় এলে আমাদের ভিতরে সবচেয়ে বড় যে আতঙ্কটি কাজ করে সেটি হলো ব্যথা পরবর্তী যে অপারেশন পরবর্তী ব্যথা ব্যবস্থাপনা কিংবা আমরা কী করে ব্যথার যন্ত্রণা সহ্য করব। প্রিয় দর্শক, চিকিৎসা বিজ্ঞানের বদৌলতে সার্জারি পরবর্তী ব্যথা ব্যবস্থাপনায় এসেছে সম্পূর্ণ নতুন দিগন্ত। আমরা আজ কথা বলবো সার্জারি পরবর্তী এই সমস্ত ব্যথার কারণ এবং নিয়ন্ত্রণের উপায়গুলো নিয়ে, এবং আলোচনা করবার জন্য আমাদের সাথে আছেন ডাক্তার মুনতাসির ফয়সাল, সহযোগী অধ্যাপক সার্জারি বিভাগ, পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আরটিভি দর্শকদেরকে। আপনাকেও ধন্যবাদ। স্যার, অপারেশন হলো একজন ব্যক্তির এবং অপারেশনের পরবর্তী যে ব্যথা ব্যবস্থাপনা, এটা নিয়ে তো আজ আমরা কথা বলবো, কিন্তু অপারেশনের কথা মাথায় এলে আমরা এত আতঙ্কিত হয়ে যাই কেন? আসলে কি ব্যথা অনেক বেশি? যে কোনো একটা অপারেশনে ব্যথা হবে, এটাই স্বাভাবিক। আমরা যেহেতু মানুষের উপরে আমরা অপারেশন করছি, এটাই স্বাভাবিক যে ব্যথা হবে। এখন ব্যথাটা কি পরিমাণে হবে সেটা ডিপেন্ড করবে হচ্ছিল অনেক কিছুর উপরে। ডিপেন্ড করবে যে শুধু অপারেশনের উপরে এমন না, কিন্তু এই ব্যথা কীরকম হবে, কত বেশি হবে, কত কম হবে, এটা ডিপেন্ড করতেছে হচ্ছিল। আমরা যদি এটাকে শুরু করি, অপারেশনের আগের থেকে এই ব্যাপারটার ব্যবস্থা নিতে হয়। যেমন ধরেন, আমরা যখন একটা সার্জারি করি, এই সার্জারি কি করব, কিভাবে সার্জারি করব, কীরকম সার্জারি করব, এইটা খুবই ইম্পর্ট্যান্ট। এটা পেশেন্টের সাথে আমার কমিউনিকেশন করতে হয়, বলতে হয় যে আপনার এই সার্জারিটা করব, এই সার্জারিতে এতটুকু সময় লাগবে, এই সার্জারির পরে আপনার এতদিন ব্যথা থাকবে, আমরা ব্যথার ওষুধ দিয়ে ব্যথাটা কমানোর চেষ্টা করব, ব্যথার ওষুধ খাওয়ার পরেও যদি ব্যথা না হয় কী কী ব্যবস্থা নেব, সেসব আগের থেকেই যদি আমি পেশেন্টকে একটা আইডিয়া দিয়ে রাখি, তাহলে দেখবেন পেশেন্টের প্রথমে ব্যথাটা সে বুঝতে যাবে যে না, ব্যথাটা একটু হবে। কিন্তু আপনার যদি এটা আইডিয়াই না থাকে, ব্যথাটা কিন্তু ইন্টেন্সিটি বেশি হবে। এটা একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছিল, ধরেন আপনার অপারেশনে কিভাবে আপনি অপারেশন করতেছেন। এখন বর্তমান যুগে আমরা কিন্তু মিনিমাল ইনভেসিভ সার্জারি করি। আমরা পেটের যখন সার্জারি করি, আমরা পুরোপুরি পেট পুরোটা কাটি না, আমরা ল্যাপারোস্কোপিক সার্জারি করি। যেই সার্জারিটা ল্যাপারোস্কোপিক্যালি করা যাচ্ছে, সেটা যদি আমরা ওপেন করে করি, তাহলে তো ব্যথা বেশি হবেই। সেজন্য আমরা এখন বেশিরভাগ ক্ষেত্রেই চেষ্টা করি যাতে ল্যাপারোস্কোপিক সার্জারি করা যায় ওপেন সার্জারি থেকে, এবং ল্যাপারোস্কোপিক সার্জারি করলে পরে ব্যথাটা কম হয়। এবং সার্জারির পরবর্তীতে বিভিন্ন ওষুধের মাধ্যমে, শুধু যে ওষুধ সেটা না, বিভিন্ন উপায়ে ব্যথা কমানো যায়। একদম অ্যানেস্থেশিয়ার, যিনি অ্যানেস্থেশিয়া দিচ্ছে তার থেকে শুরু করে, এবং অপারেশনের পরবর্তীতে অ্যাটলিস্ট 3 থেকে 5 দিন পর্যন্ত যদি আমরা ব্যথার ওষুধ কন্টিনিউ করি, সেক্ষেত্রে ব্যথা কমে। এবং এটা টোটালটাই ডিপেন্ড করতেছে ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ দ্য সার্জারি, আপনি কখন কমিউনিকেশন করলেন, একটা কাউন্সিলিং সেশন করলেন, কাউন্সিলিংয়ের পরে পেশেন্টকে আপনি মিনিমাল ইনভেসিভ সার্জারি করলেন, তারপরে ওষুধ, সমস্তটা মিলেই আমার পেইন কন্ট্রোল। কিন্তু পেইন শুধু পেইন কিলার দিলাম, পেইন ব্যথা কমে গেল সার্জারি পরে, ইটস নট দ্যাট। বিষয়টা তেমন নয়। এক্ষেত্রে একটি বিষয় চলে আসে, আমরা যখন বলছি যে অপারেশন করার পরে ব্যথা কত দিন পর্যন্ত থাকে, এটা অনেকের প্রশ্ন থাকে, কিন্তু এটাকে ডিপেন্ড করে শুধুমাত্র কি রোগীর কন্ডিশনের উপরে, ম্যান টু ম্যান ভ্যারি করে কিনা? সার্টেনলি এটা ব্যথা জিনিসটা কিন্তু খুবই সাবজেক্টিভ। আপনাকে আমি অপারেশন করলাম, একই রকম অপারেশন আবার আমাকেও করলো, দেখা যাবে আপনার ব্যথাটা খুবই কম, আপনার ব্যথাটা সেরকম আপনি পারসিভ করতে পারতেছেন না, কিন্তু আমার ব্যথাটা অনেক বেশি। এর জন্য দেখবেন আমাদের পৃথিবীতে আমরা যখন সব কিছু মাপার একটা প্যারামিটার আছে, সে ধরনের আপনি জ্বর মাপতেছেন, জ্বর মাপার একটা টেম্পারেচার থার্মোমিটার আছে, কিন্তু দেখুন ব্যথা মাপার কিন্তু কোনো যন্ত্র নাই, কারণ এক একজনের ব্যথা এক এক রকম। তারপরেও আমরা তো বুঝি যে ব্যথা তো সার্টেনলি হবে। যেহেতু ব্যথাটা খুবই সাবজেক্টিভ, এর জন্য দেখা যায় যে আমরা একজনকে পেইন কিলার দিলে পরে খুব ভালো কাজ করতেছে, আবার আরেকজনকে পেইন কিলার খুব ভালো কাজ করতেছে না। কারণ আপনার ওই ব্যাপারটা কিন্তু খুবই জরুরি। আপনি প্রি অপারেটিভলি আপনি কীভাবে কাউন্সেলিং করছেন পেশেন্টকে, যদি প্রি অপারেটিভ পেশেন্টকে ঠিকমতো না বলে নেন, পেশেন্ট কিন্তু জানলো না পেশেন্টের ব্যথা হবে। হঠাৎ করে যখন ব্যথা হচ্ছে, পেশেন্ট কিন্তু মন খারাপ হচ্ছে যে আমার ব্যথা হচ্ছে। এই ব্যাপারগুলি খুব জরুরি। তার থেকে ব্যাপারটা হচ্ছিল, আমরা যেটা এখনও খুব বেশি এমফ্যাসিস দিচ্ছি যে কতটুকু কম ক্ষতি করে, মানে কত ক্ষতি না, মানে কতটুকু কম কেটে অপারেশন করা যায় সেটার ব্যবস্থা করা। এখন দেখবেন এন্ডোস্কোপিক সার্জারি চলে আসছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকে সার্জারি না করে অনেক রকম লেজার ট্রিটমেন্ট করতেছে ব্যথা কমানোর জন্য। তবে কাটাছেঁড়া যত কম করা যায়
ততই ভালো ব্যথা কত। এই যে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে সামনে এগিয়ে যাচ্ছি, তাতে করে আগের মতো তো বড় আর কাটা থাকছে না, এই কারণে পেন ম্যানেজমেন্ট অনেক বেশি সোজা হয়ে গিয়েছে, কারণ ছোট্ট 2-3টা ছিদ্র মাত্র, হয়তো বা এন্ডোস্কোপি একটি নল ঢুকিয়ে আমরা সেখান থেকে কেটে বের করে নিয়ে আসলাম, একটা পাথর এন্ডোস্কোপির মাধ্যমে বের করে ফেলা যাচ্ছে। এবং পাশাপাশি আপনি সবচেয়ে বেশি জোর দিচ্ছেন যে বিষয়টিকে, সেটি হলো যে আমরা মানে অপারেশনের আগে কতটুকু সুন্দরভাবে কাউন্সেলিং করছি, খুব জরুরি এটা কিন্তু মানে আপনি মনে রাখবেন, এইটাতে পেশেন্ট যদি আগের থেকে বুঝে, যে আগের থেকে জানে যে হ্যাঁ আমার এই 3 দিন ব্যথা হবে, আমার 3 দিন এই ব্যথাটা একটু কষ্ট করে হলেও আমার একটু হাঁটাচলা করতে হবে, একটু ব্রিদিং এক্সারসাইজ করতে হবে, এটা যদি পেশেন্ট জানে তাহলে পেশেন্টের ব্যথা অনেকাংশেই কমে যায়। আমরা এটা আমাদের স্টাডিতেও আছে যে আমরা প্রি অপারেটিভ কাউন্সেলিং যখন পেশেন্টের খুব ভালো হয়, পোস্ট অপারেটিভ পেইন তখন অনেক কমে যায়। নিঃসন্দেহে। কিন্তু অনেকেই দেখা যায় অপারেশনের পরবর্তী সময়ে হাঁটতে গিয়ে, সঠিকভাবে হাঁটাচলা করতে গিয়ে একটু ভয় পায় যে হাঁটতে গেলে ব্যথা বাড়বে, কিন্তু পরবর্তীতে দ্রুত সময়ের মাঝে হাঁটাটা তার আসলে এই কাটা ঘা শুকানোর জন্য কতটুকু কার্যকর? আর্লি মোবিলাইজেশন বলে একটা টার্ম আছে আমাদের, মানে আমরা যত তাড়াতাড়ি পেশেন্টকে আমরা মোবিলাইজ করতে পারি, হাঁটাহাঁটি করা, শুধু হাঁটাহাঁটি না, ধরেন আপনি বাথরুমে গেলেন, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে অপারেশনের পরে পেশেন্ট একদম বেডে স্ট্রেইট হয়ে বসে আছে, কোনো নড়ানড়ি নেই, এইটা খুবই ডিসকারেজ করা হয়েছে। এখন বলছে যে যত তাড়াতাড়ি আপনি পেশেন্টকে উঠাবেন, পেশেন্টকে উঠে বসাবেন। দেখেন আপনি যখন শুয়ে থাকবেন তখন কিন্তু আপনার শ্বাস যতটুকু নেওয়ার অত নিতে পারবেন না, যখন উঠে বসবেন তখন কিন্তু আপনার শ্বাসটা বেশি নিতে পারবেন। আর শ্বাসের সাথে কিন্তু খুব জরুরি, যখন আপনি শ্বাস নিচ্ছেন তখন আপনার বডিতে কিন্তু অক্সিজেন যাচ্ছে, আর যত বেশি সুন্দর মতো বডিতে অক্সিজেন যাবে আপনার পোস্ট অপারেটিভ হিলিং কিন্তু তত ভালো হবে। এই জন্য দেখবেন এখন আমরা কি করি, আমরা একটা আমাদের প্রোটোকলই হচ্ছিল আর্লি মোবিলাইজেশন, আর্লি ব্রিদিং, আমরা যত তাড়াতাড়ি মুখে খাওয়া দিতে পারি মুখে খাওয়া দিয়ে দিই। এর জন্য গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছিল আপনার মোবিলাইজেশনটা খুব জরুরি, শুধু যে আপনার ব্যথার উন্ড হিলিংয়ের ক্ষেত্রে সেটা, তার থেকে বড় অনেক কিছু আছে। কিছু ক্ষেত্রে ডিভিটি হচ্ছে, ডিপ ভেইন থ্রোম্বোসিস হচ্ছে, এই স্ট্রোক হয়ে যাচ্ছে পোস্ট অপারেটিভলি যদি আপনি ঠিকমতো মোবিলাইজেশন না করেন। আর এসব ক্ষেত্রে ব্যথার পেইন কিলার বা ব্যথা কমানোটা খুব জরুরি। বিভিন্ন ওয়েতে ব্যথা কমানো যায়। যখন আমরা অনেক বড় সার্জারি করি তখন আমরা এপিডুরাল অ্যানেস্থেসিয়া দিয়ে আগে ব্যথা কমাই, তারপরে মুখের ওষুধ আছে, ইনজেক্টেবল ওষুধ আছে, পায়খানার রাস্তা দিয়ে পারোরেক্টাল ড্রাগ দেওয়া যায়। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে হলো পেশেন্টের সাথে আপনার কমিউনিকেশন। আমরা অনেক সময় কমপ্লেইন করি, বিশেষ করে ক্যাবিনে যে সমস্ত ওয়ার্ডে যে সমস্ত পেশেন্টগুলো থাকে, তিনি বলে যে একই সঙ্গে আমার এই রোগীটির অপারেশন হয়েছে, পরপর এই পেশেন্টেরও অপারেশন হয়েছে, তাহলে তার ব্যথা করছে না, আমার রোগীর কেন ব্যথা করছে, চিকিৎসককে দায়ী করতে থাকে। আসলে কতটুকু যৌক্তিক এবং পেইন ম্যানেজমেন্টের ক্ষেত্রে মেজর এবং মাইনর সার্জারির ইন্টেন্সিটি ভিন্ন কিনা? ওই যে আমি প্রথমেই এই কথাটা বলছি, পেইন জিনিসটা প্রচণ্ড, মানে আপনার মানুষ টু মানুষ ভ্যারি করে, আপনার যেরকম আমার সেরকম না। এখন এটা ছাড়াও দেখা গেল যে একজনের গল ব্লাডারের সার্জারি হয়েছে, দুইজনেরই একই রকম সার্জারি হয়েছে, আপনাকে আমি যেভাবে করছি ওকেও সেভাবে করছি, কিন্তু দেখা গেল ওর ব্যথা কমতেছে আমার ব্যথা কমতেছে না। এটার অনেকগুলি কারণ। একটা তো সাবজেক্টিভ ব্যাপার আছে, আপনাকে যদি আগের থেকে আমি কাউন্সেলিং করে রাখি যে আপনার ব্যথা হবে, যাকে কাউন্সেলিং করি না তার ব্যথাটা বেশি হবে, আর যাকে করছি তার কম হবে। এর জন্য এটা খুবই ভ্যারি করে যে আসলে আপনার ব্যথা কতটুকু কমলো, আমার ব্যথা কতটুকু কমলো, এবং ডোজিংটাও খুব জরুরি। কিন্তু ধরেন আপনার 50 মিলিগ্রামের ওষুধ দরকার, আমরা আপনাকে 25 মিলিগ্রাম দিলাম, তাতে কাজ হবে না। এই জন্য ডোজিং বলেন, মানে শারীরিক, মানে সবকিছু লম্বা কতটুকু, তার বডি ইনডেক্স বডি কতটুকু, সারফেস এরিয়াটা কতটুকু, ওজন কতটুকু, সেই বিষয় সবকিছু মিলে আপনার, ধরেন আপনার ওজন বা একজনের দরকার 50 মিলিগ্রাম, তাকে আমরা 25 মিলিগ্রাম দিচ্ছি, ব্যথা তো কাজ হবে না। মানে এই জায়গাটাতে খুব গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব পালন করতে পারে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসক। অবশ্যই চিকিৎসক, শুধু বিশেষজ্ঞ দরকার নাই এটাতে, নর্মাল যারা ডক্টর, সিম্পল। ইভেন অনেক ক্ষেত্রে আমাদের যারা নার্স আছে তারাও কিন্তু খুব ভালো বুঝে যে কতটুকু ওষুধ দরকার। পার্টিকুলারলি আমাদের দেশের নার্সরা এখন অনেক আগাচ্ছে, বাইরের দেশের নার্সরা তো খুব ভালোই বুঝে। ইভেন অনেক ক্ষেত্রে পেইন ম্যানেজমেন্ট ডক্টরদের হাত ছাড়াও অন্য অনেকেই করতে পারে। আমরা পেইন ম্যানেজমেন্টের কথায় ছিলাম এবং জানবো যে সমস্ত ব্যক্তিরা ক্রনিক বিভিন্ন ধরনের ডিজিজ ক্যারি করছে, ডায়াবেটিস, হাইপারটেনশন, এছাড়া হাই কোলেস্টেরল, তাদের ক্ষেত্রে অপারেশনগুলো আসলে কতটা ঝুঁকিপূর্ণ এবং কিভাবে ম্যানেজ করেন বিস্তারিত জানবো। তবে সময় হয়েছে একটি ছোট্ট বিরতি নেবার। ঠিক আছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RTV নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান। আয়োজনের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন।
প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আরটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরেফ এবং আমার সাথে আছেন ডাক্তার মুনতাসির ফয়সাল। স্যার, বিরতির পর আবারও স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। বিরতির আগে কথা বলছিলাম যে সমস্ত ব্যক্তিরা দীর্ঘমেয়াদী বিভিন্ন ধরনের জটিলতা নিয়ে আছে, যেমন অনেক বাবারা দেখা যায় আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস, আবার অনেকের ক্ষেত্রে হৃদরোগ রয়েছে, অনেকের ক্ষেত্রে অনেক বেশি প্রেশারটাকে নিয়ন্ত্রণ করতে পারে না, সেক্ষেত্রে তো কিছুটা ঝুঁকিপূর্ণ হয় অপারেশনটি। এবং অপারেশন পরবর্তী তাদের পেইন ম্যানেজমেন্ট করার ক্ষেত্রে আপনাদেরকে কিছুটা বেগ পেতে হয় কিনা? সার্টেনলি, মানে যে কোনো কোমরবিড ডিজিজ যখন থাকে, পার্টিকুলারলি আমরা ব্যথা কমানোর ক্ষেত্রে পেইন ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা 2-3টা জিনিস খুব বেশি লক্ষ্য করি। কারণ আমাদের পেইন ম্যানেজমেন্টে যেসব ওষুধগুলি আমরা ব্যবহার করি, সেসব ওষুধগুলি পার্টিকুলারলি যখন আমরা NSAID ব্যবহার করি, তখন আমাদের অ্যাজমা, পেশেন্টের আগের থেকে কোনো অ্যাজমা আছে কিনা, পেশেন্টের কিডনির কোনো সমস্যা আছে কিনা, পেশেন্টের আগের থেকে কোনো হার্টের কোনো প্রবলেম আছে কিনা, লিভারের কোনো প্রবলেম আছে, এগুলি আমরা আগের থেকে জেনে নিই। জটিলতা আছে কিনা, কিডনি বললামই, কিডনি জটিলতা, অ্যাজমা এগুলি আছে কিনা সেটা আগের থেকেই আমরা জেনে নিই। এবং এগুলি থাকলে পরে আমরা যেসব ওষুধ দেখা যায় যে ধরেন আমরা অ্যাজমা থাকলে পরে NSAID দিতে পারি না, সেটা দেই না, আমরা অন্য রকমের ওষুধ দিই। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিডনির সমস্যা আছে, পার্টিকুলারলি NSAIDটাই বিভিন্ন ক্ষেত্রে ঝামেলা করে, কিন্তু এটা অল্টারনেটিভ তো আমাদের সার্টেনলি আছে। শুধু যে NSAID দিয়ে বা শুধু যে আমরা ট্রামাডল হাইড্রোক্লোরাইড দিচ্ছি এমন না, আমরা অন্য ওষুধ অনেক রকমভাবে দিতে পারি। পেইন মডিউলেশনের একটা ব্যাপার আছে, যে আমরা একটা ক্যাথেটার মানে একটা পাইপ স্পাইনাল কর্ডের ওইখানে দিয়ে ওইখানে কন্টিনিউয়াস যদি মেডিকেশন দেওয়া যায়, ওইখানে কিন্তু ধরেন আপনার কোনো পেইন কিলার দেওয়া লাগতেছে না, ওখানে পেশেন্টের পেইনটাও কমে, পেশেন্ট অনেক রিলিফ। আমাদের দেশে এটা সম্ভব? হ্যাঁ, আমাদের দেশে এখন অনেক, আমাদের হাসপাতালে আমাদের পপুলারই হচ্ছে। আমাদের পপুলারই আমরা যখন অনেক বড় সার্জারি করি, সে ধরেন একটা আপনার পায়খানার রাস্তার উপরে রেকটামের মধ্যে ক্যান্সার, সেই ক্যান্সারের সার্জারি করার সময় আমরা আগে ওই একটা ক্যাথেটার মানে একটা পাইপ এপিডুরাল স্পাইনাল কর্ডের ওই জায়গায় দিয়ে রাখে, তো ওইটা অ্যানেস্থেটিস্টরা দেয়। এটা আমরা 4-5 দিন পর্যন্ত আমরা পেশেন্টের গায়ে রাখতে পারি। এটা যখন দরকার হয় আমরা ওই দিক দিয়ে অ্যানালজেসিক্স দিলে পরে ওইটা খুব ভালো কাজ করে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি, ধরেন আপনার নর্মালি যেই NSAIDটা দেওয়া লাগতেছিল 4 বেলা, সেটা 2 বেলা দিলেই কাজ হচ্ছে, বা ডোজিংটাও কমে যাচ্ছে। সেসব খুব পেশেন্টের যখন ব্যথাটা কম থাকে, পেশেন্ট খুব ভালো ফিল করে এবং আর্লি বসতে পারে, বাথরুমে যেতে পারে, সেটা পেশেন্টের খুব ভালো। তো এইসব ব্যাপারগুলি খুব জরুরি যখন আমাদের পেশেন্টের কোনো কোমরবিড ডিজিজ থাকে। সেসব ক্ষেত্রে আমাদের এই অল্টারনেটিভ ম্যানেজমেন্ট কি আছে সেগুলি নিয়ে আমাদের চিন্তা করতে হয়, এবং যথেষ্ট ভালো রেজাল্ট পাচ্ছি আমরা এসব। বাহ, খুবই চমৎকার। পাশাপাশি একটা বিষয় জানবো যে উন হেলিং এর ব্যাপারে, এটাও তো ডিপেন্ড করে যে কোনো অ্যাসোসিয়েটেড ডিজিজ আছে কিনা, পাশাপাশি যে ব্যক্তিটির পেইন টলারেটিং পাওয়ার কেমন, উন হেলিং ক্যাপাবিলিটি কিরকম। সবার ক্ষেত্রে তো উন হেলিং খুব দ্রুত সময়ের মাঝে হবে এমনটি নয়, অনেকের ক্ষেত্রে দেখা যায় আবার সেকেন্ডারি ইনফেকশন ডেভেলপ করছে। একটু জানবো যে দ্রুত উন হেলিং এর জন্য আপনার পরামর্শ কি থাকবে? প্রথম পরামর্শ হচ্ছে দ্রুত উন হেলিং এর জন্য আপনার যদি পেশেন্টের আগের থেকে ডিজিজ অ্যাক্লিমেটাইজেশন বলি আমরা, অ্যাক্লিমেটাইজেশন মানে হচ্ছে যদি ওই যে যেমন বলতেছেন ডায়াবেটিস থাকলে সেটাকে কন্ট্রোলে নিয়ে আসা, প্রেশার বেশি থাকলে পরে সেটাকে কন্ট্রোলে নিয়ে আসা, অ্যাজমা থাকলে পরে আগে অপারেশনের আগে যদি আমাদের ইলেকটিভ সার্জারি কন্ট্রোল করতে হবে, করলে পরে তারপরে হচ্ছিল আপনার অপারেটিভ কিছু ব্যাপার আছে, যে অপারেশনে আপনি কতটুকু পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করতে পারতেছেন, কতটুকু সুন্দর ডিসেকশন করতে পারতেছেন, সেটার উপরে উন্ডিন শুকানোর একটা ব্যবস্থা আছে। এবং তার পরবর্তীতে পোস্ট অপারেটিভলি আপনার এখন যেটা আমরা বলি যে আর্লি মোবিলাইজেশন, পেইন কিলিং প্রপারলি, এবং কিছু ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকও কাজ করে। আপনার যেখানে খুব জরুরি, এখন আমরা খুব বলি যে অক্সিজেনেশনটা খুব ভালো দরকার, আপনার যত বেশি অক্সিজেন বডির মধ্যে যাবে তত বেশি উন্ড হিলিং হবে। এবং ওই যে একই কথা, আগের ডিজিজগুলি যদি পারসিস্ট করতে থাকে তাহলে কিন্তু খুব ঝামেলা। এবং পেইন ম্যানেজমেন্টের ব্যাপারে এই ক্ষেত্রে সাধারণ মানুষ জানতে চায় যে আমার তো অপারেশন হয়েছে, কাটা ঘা শুকানোর জন্য কোন খাদ্যাভ্যাসগুলো আমার জন্য কার্যকর? এখানে আসলে আমাদের দেশের বেশিরভাগ মানুষের মধ্যে একটা ভুল ধারণা আছে যে অ্যান্টিবায়োটিক দিলে পরেই উন্ডটা ভালো করে হিল হবে। আসলে কিন্তু অ্যান্টিবায়োটিকের সাথে উন্ড হিলিং এর কোনো যোগসূত্রতা নাই। অ্যান্টিবায়োটিক ইনফেকশনটা প্রিভেন্ট করতে হবে, বড় জোর। উন্ড হিলিং এর জন্য অনেক কিছু আপনার
খাওয়া দাওয়া, প্রপার নিউট্রিশনটা যদি যায়, আপনার যদি প্রপার অ্যালবুমিন যদি বডির মধ্যে থাকে, মানে আপনার যদি আমিষটা যদি পরিমাণে ঠিকমতো থাকে, শরীরের মধ্যে যদি ভিটামিনটা যদি ঠিকমতো, শরীরের নিউট্রিশনটা যদি ভালো থাকে, কোমরবিড ডিজিজ যদি ঠিকমতো কারেকশন করা হয়, আপনার অপারেশনের মেথডটা যদি খুব ভালো হয়। আবার একই রকম প্রশ্ন আসতে বলতেছি যে যদি আপনি মিনিমাল ইনভেসিভ সার্জারি করেন, আপনার অনেক বড় কাটার দরকার নাই, ছোট ফুটাত করে অপারেশন করলেন, সেক্ষেত্রে আপনার উন্ড হিলিংটা তাড়াতাড়ি হবে। অনেক ব্যাপার আছে। এক্ষেত্রে অনেকের প্রশ্ন থাকে স্যার যে আমিষ বলছি আমরা, ভিটামিন সমৃদ্ধ খাবার বলছি, আসলে স্পেসিফিক কোন খাবারগুলো খেলে কার্যকর হবে? এটা আপনার যেহেতু উন্ড হিলিং, আপনার একটা জিনিস কাটা গেল, সেটার মধ্যে তো একটা প্রোটিন আছে, সেই প্রোটিনটা আবার নতুন করে তৈরি হতে হবে, সেটা আমিষটা খুব জরুরি। যে কোনো উন্ড হিলিংয়ের জন্য আমিষটা খুব জরুরি, এবং সাইড বাই সাইড কিছু ভিটামিনস আছে, অ্যান্টিঅক্সিডেন্টস আছে। এখন অনেকে বলতেছে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর একটা রিলেশন আছে, অনেক ক্ষেত্রে অনেকে ভিটামিন ডিও দিচ্ছে উন্ড হিলিংয়ের জন্য। তো ভিটামিনের একটা ভালো রোল আছে, এবং নিউট্রিশন, এবং সাইড বাই সাইড আপনার প্রপার বডির হোমিওস্টেসিস, যেটা আপনার ডায়াবেটিস কন্ট্রোলে আছে, অক্সিজেনটা ঠিক মতো যাচ্ছে, এবং অন্যান্য সব কিছু যদি ঠিক থাকে। এবং পাশাপাশি স্যার যে অ্যান্টিবায়োটিকগুলো দেওয়া হয়, যেহেতু আমাদের দেশে এখন মিনিমাল ইনভেসিভ সার্জারি আমরা অনেক বেশি করছি, মানে একদিনে হাসপাতাল থেকে ছুটি দিয়ে রোগীগুলোকে বাড়িয়ে পাঠিয়ে দেওয়া হয়, মানে একদম কিছু কিছু ক্ষেত্রে তো আমরা দিনেই বাসায় পাঠিয়ে দিই, 2-3 ঘন্টার মধ্যে ঘরে চলে যায়। পরবর্তীতে ওরা অনেক ক্ষেত্রে বুঝে উঠতে পারে না পেইন ম্যানেজমেন্টটা কিভাবে চালিয়ে যাবে। অ্যান্টিবায়োটিক খাওয়া হয়তো 2-3 দিন খেয়ে ছেড়ে দিল, ভাবলো যে সুস্থ হয়ে গিয়েছি। আমরা একদম আলোচনার শেষ প্রান্তে আপনার কাছে জানবো, এই সমস্ত মিনিমাল ইনভেসিভ সার্জারি যে সমস্ত পেশেন্ট রয়েছে দ্রুত সময়ের মাঝে ঘরে ফিরে সুস্থ হতে চায়, তাদের উদ্দেশ্যে পরামর্শ কি থাকবে? তাদের উদ্দেশ্যে পরামর্শ থাকবে একটাই, যে প্রথম, ব্যথার ওষুধ নেওয়াটা সবসময়, অনেক বেশি ব্যথার ওষুধ নেওয়াটা সবসময় জন্য খারাপ। আপনার প্রপার মানে অ্যাপ্রোপ্রিয়েট ডোজিংয়ে ব্যথার ওষুধ নিতে হবে, এবং অ্যাপ্রোপ্রিয়েট ব্যথার ওষুধ নিতে হবে। এবং যখনই আমরা বাসায় চলে যাব, আমরা সবসময় প্রেফার করি যে মুখে ওষুধ দেওয়া, অথবা আপনার আরেকটু যদি দেওয়া যায়, বা পায়খানার রাস্তায় যদি আমরা সাপোজিটরিজ ব্যবহার করি। মুখে ওষুধ এবং সাপোজিটরিজ ব্যবহার করলে বাসায় গিয়ে পেইন ম্যানেজমেন্ট সম্ভব। এবং সবচেয়ে জরুরি আমি এমফ্যাসিস দিব, অপারেশনের আগের থেকেই পেশেন্টকে একটা রেডি করা, সিজন করে নেওয়া, যে হ্যাঁ আপনার এই সমস্যাগুলি হবে, আপনার এতদিন ধরে ব্যথা থাকবে। মেন্টাল কাউন্সেলিং করাটা, কাউন্সেলিংটা খুবই জরুরি আমাদের, এটা খুবই জরুরি, যে আমরা যদি আগের থেকেই পেশেন্টকে যদি রেডি করে রাখতে পারি যে না আপনার এই ব্যথাগুলি থাকবে, আপনার কতদিন থাকবে, আপনি যদি বলে দেন, এবং দেখবেন পেশেন্টের কমপ্লায়েন্স তখন অনেক ভালো হয়, এবং বাসায় গিয়ে পেইন ম্যানেজমেন্টটা তখন অনেক সুন্দর হয়। পেশেন্টকে আগের থেকেই যদি আপনি মোটিভেট করতে পারেন, ব্যথার ওষুধ তো আছেই, এবং সাইড বাই সাইড আপনার কোমরবিড ডিজিজ যদি আগের থেকে ভালো করে অ্যাক্লিমেটাইজ করে রাখা যায়, খুব ভালো ম্যানেজ করা যাবে। একদম শেষ প্রান্তে চলে এসেছি, অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য পেলাম। হয়তোবা প্রত্যেকটি রোগী, প্রত্যেকটি দর্শক যারা আমাদের আয়োজনটি দেখছে, তারা অনেক বেশি উপকৃত হয়েছে আপনার এই তথ্যের মাধ্যমে। আপনাকে আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ, এবং ধন্যবাদ RTV দর্শকদের যারা আমাকে দেখছেন এবং এই অনুষ্ঠান দেখছেন, এবং ধন্যবাদ RTVকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, মেডিক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান আজ এই পর্যন্তই। আমরা যারা অপারেশন পরবর্তী কী ধরনের ব্যথা হবে, ব্যথা ব্যবস্থাপনা নিয়ে অনেক বেশি আতঙ্কিত থাকি, অপারেশন করাতে ভয় পাই, তাদের উদ্দেশ্যে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক খুব চমৎকার কিছু তথ্য দিয়েছেন। সেই কথার রেস ধরে বারবার বলতে চাই, এখন অপারেশন পরবর্তী ব্যথা ম্যানেজমেন্ট এখন অত্যন্ত অত্যাধুনিক হয়ে গিয়েছে, তাই সহজে আস্থা রাখুন একজন বিশেষজ্ঞ চিকিৎসকের প্রতি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং RTVর সাথেই থাকুন।